জোর করে হেসে উঠলাম। কি বলছো বসন্ত? কিসের সংকেত আর কিসের রক্ত পিপাসা? যত আজগুবি কথা ভেবে ভেবে এই 1 বছর ধরে তুমি নিজের মাথায় মাথা খেয়েছো। চলো খেতে বসা যাক। খেয়ে লম্বা ঘুম, তারপর সকালে তোমায় নিয়ে বাংলা মুল্লুকে ফিরে যাচ্ছি আমি। ফিরে যেতে চাইলেই ওরা তোমায় যেতে দেবে ভেবেছো? হেসে তুমি উড়িয়ে দিলে আমার কথা। বেশ, তুমি যদি মরতে রাজি থাকো, আমিও আছি, দেখি কি হয়। নমস্কার, নিশাচরি কথা নতুন পর্বে আপনাকে স্বাগত। আজকের নিবেদন শ্রী নীরজ চন্দ্র মজুমদারের লেখা সংকেত। গল্প পাঠে আমি নীল। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু হচ্ছে সংকেত। বসন্তর চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে আড়া জেলার এক কোণে গিয়ে সে আস্তানা পেতেছে এক বিরাট পোড়ো বাড়িতে। সে লিখেছে, ও ভাই নিখিল, অবশেষে ঘোরাঘুরির অস্ত হলো বোধহয়। ঠিক যেমনটি চাই তেমনই একখানি বাড়ি পেয়েছি। বাকি দিনগুলো এইখানেই শান্তিতে কাটিয়ে দিতে পারবো মনে হয়। বাড়িটার কিছু কিছু রোজই ভেঙে পড়ছে, তবু দোতলায় খানচারে ঘর এখনো যা আছে, আমার চেয়ে তাদের পরমায়ু বেশি এমন আশাই রাখি। সেগুলিতে আমি সংসার পেতেছি। একখানাতে শুই, একখানাতে লেখাপড়া করি, আর একখানা দিয়েছি 3 কড়ির মাকে রান্না বান্নার জন্য। চতুর্থ কামরা তোমার জন্য গুছিয়ে রেখেছি। যত শিগগিরই পারো তুমি চলে এসো। জানো এ বাড়ির ইতিহাস? এটা ছিল রাজবাড়ি। 1857 সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, তখন এ বাড়ির মালিক দস্তুর মতো লড়াই করেছিলেন ইংরেজের বিরুদ্ধে। তার নাম কুমার দলপত সিং। তেজি মানুষ ছিলেন। নানা সাহেবের দরবারে রীতিমতো খাতির ছিল তার। যুদ্ধে যখন হার হলো, কুমার বাহাদুর কানপুর থেকে পেছিয়ে এলেন। কাশী, পাটনা, ছাপড়া সর্বত্রই তার কলিজার রক্ত ঝরেছিল কিছু কিছু। অবশেষে সাদা জাতের শাসনে কবরের শান্তি প্রতিষ্ঠিত হলো গোটা দেশে। দলপত সিংয়ের নামে হুলিয়া বেরোলো, যে তাকে ধরিয়ে দেবে 10,000 টাকা পুরস্কার পাবে। নিজের জেলাতেই গা ঢাকা দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেন কুমার বাহাদুর। এখানে সবাই তাকে চিনত, মানত, ভক্তিও করত। বন্ধু, আত্মীয়, প্রজা যার বাড়িতে দুদিনের জন্য আশ্রয় নিতেন, সে যেন স্বর্গ হাতে পেত। সাবধানে তাকে লুকিয়ে রাখত আর প্রাণপণে তার সেবা করত। মোটের ওপর খুব বেশি কষ্ট তিনি পাননি। ইংরেজ চরকে ফাঁকি দিয়ে বেশ নিরাপদেই দিন কাটাচ্ছিলেন তিনি। অবশেষে বিনা মেঘে বজ্রপাত হলো। তিনি ধরা পড়লেন তার নিজের বাড়িতে। বহুদিন পরে দলপত সিং এসেছিলেন স্ত্রী পুত্রকে দেখবার জন্য। আরও 2-1বার এমন এসেছিলেন, তখন কোনো বিপদ হয়নি। কিন্তু এবার হলো। তারই খুড়তুতো ভাই মনিহু তেতলার জানলা থেকে একখানা কালো কাপড় ওড়ালো কমিনিট। অদূরে বটগাছে ইংরেজের চর লুকিয়েছিল এই সংকেতের প্রত্যাশায়। সেই রাত্রেই সাদা পল্টন এসে বাড়ি ঘেরাও করল। দলপত সিংকে টেনে বার করে তার বাড়ির ভিতরেই তাকে হত্যা করল। তারপর থেকে রাজবাড়ি শ্রীহীন। জমিদারির মালিক হলো মনিহুর সিং, কিন্তু সে বাস করলো পাটনায় গিয়ে। 50 বছর যেতে না যেতে বাড়িটা একেবারে পরিত্যক্ত হয়ে গেল। এখনকার অবস্থা দেখলে তুমি হয়তো ভয় পাবে। চারিদিকে ইট পাথর ভেঙে ভেঙে পড়ছে। আশেপাশে জঙ্গল গজিয়ে উঠেছে। পরিখার জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু পরিখার বাইরে নতুন কলোনি গজিয়ে উঠেছে একটা। যে মাঠে একদিন দলপত সিং 2000 সিপাহীকে কুচকাওয়াজ করাতেন,
তার বুক চিরে লাল সুরকি রাস্তা চারিদিকে ডালপালা ছড়িয়ে দিয়েছে, আর তাদেরই গায়ে গায়ে মাথা তুলেছে পাকিস্তানি উদ্বাস্তুদের ঘরবাড়ি। প্রধানত ধনী লোকদেরই কলোনি এটা। এখানে বিজলি বাতি পর্যন্ত এসেছে। মোটরের হর্ন আর রেডিওর রাগিনী সর্বদাই শুনতে পাওয়া যায় আমার ভাঙা বাড়ির দোতলা থেকে। পরীক্ষার এপারে এই কলোনি, ওপারে আবার খান কত কুঁড়ে, তারই একখানাতে 3 কড়ির মা বাস করে। এপারে আলো আর ওপারে অন্ধকার, এই দুইয়ের মাঝখানে আমার ভগ্নপুরী। বর্তমান মালিকরা এ বাড়ির সব আসবাবপত্র সরিয়ে ফেলেছেন, তবে দরজা জানলাগুলো এখনো আছে। বছরে 200 টাকা মাত্র ভাড়ায় এই বিশাল ধ্বংসাবশেষ আমি ভাড়া নিয়েছি। এমন সস্তায় এত ভালো জায়গা দুনিয়ার কোথাও পাবো না। আর আমার এত ভালো লেগেছে বলেই তোমাকে আসতে না লিখে পারলাম না। তোমার বসন্ত। চিঠি পড়ে আমি অবাক। একটা পোড়ো বাড়ির ওপর এরকম স্নেহ! নির্জনতা সে ভালোবাসে জানি, তাই বলে সারা জীবন একটা ভাঙা বাড়ির মধ্যে নিজেকে কবর দিয়ে রাখবে? এই কি পাগলামি! বয়স তার সবে 30, অর্থ সামর্থ্য মন্দ নয়, ছবি আঁকতে পারে, লেখক হিসেবেও নাম করেছে একটু। সে লোক যদি এভাবে পৃথিবীর বাইরে চলে যেতে চায়, তাহলে বন্ধুর কর্তব্য হবে তাকে ধরে এনে ডাক্তার দেখানো। বন্ধু বলতে শুধু আমি, কাজেই আমায় যেতে হবে। এক শীতের সকালে আড়ায় গিয়ে হাজির হলাম। সঙ্গে নিজের গাড়ি ছিল। পথের বিবরণ বসন্ত চিঠিতে বিশদভাবেই পেয়েছি, কাজেই বাহাদুরনগরে পৌঁছতে কষ্ট হলো না। আমার আসবার আগে বসন্তকে চিঠি দিইনি। তার সঙ্গে দেখা হওয়ার আগে একা স্বাধীনভাবে বাড়িটা দেখে নিতে চাই আমি। এই সে কলোনি, লাল সাদা গেরুয়া রঙের ছোট ছোট বাড়ি, ফুলবাগানের ফ্রেমে আঁটা এক একখানি ছবি যেন। পুল আছে, পাথরের পুল। 200 বছর আগে পুলের মুখে শান্তির ঘর আর এক লোহার দরজা ছিল, এখনো তার চিহ্ন আছে। পুলের ওপর দিয়ে ভাঙা রাজবাড়ির হাতায় এসে পৌঁছালাম। কি জঙ্গল চারিদিকে, কিন্তু বড় গাছের জঙ্গল নয়, ছোট ছোট আগাছা। তাতে বিশাল অট্টালিকার এধার থেকে ওধার পর্যন্ত দেখার অসুবিধে হয় না। গাড়ি থেকে নেমে সেই দূর থেকেই নিষ্পলক নয়নে তাকিয়ে রইলাম বাড়িটার দিকে। মস্ত বড় বাড়ি, লম্বায় চওড়ায় যেমন তেমনই বিরাট উঁচু। বাড়িটা দেখে ভয় বিতৃষ্ণার বদলে শ্রদ্ধা হলো আমার। কেন যে পাগলা বসন্ত এমন করে বাড়ির মায়ায় বিভোর হয়েছে বুঝলাম। মোট নিয়ে খানিকটা এগিয়ে গেলাম বাড়ির দিকে। বসন্ত আওয়াজ পেল বাড়ির ভেতর থেকে। জানলাতে তার মুখ দেখা গেল একবার, তারপর নেমে এসে আমায় একেবারে বুকে জড়িয়ে ধরল। গাড়ি রাখবার জায়গার অভাব নেই। বসন্ত আমায় আস্তা বলে নিয়ে গেল। একসময়ে 500 ঘোড়া থাকতো এই আস্তা বলে। বাড়ির তুলনায় এটা বেশ ভালো অবস্থাতেই আছে। সেখানে গাড়ি রেখে বাড়ির ভিতরে ঢুকলাম। প্রথমেই সিংহদ্বার, মোটা লোহার পাতে মোড়া জবরদস্ত কাঠের দরজা। তার ডাইনে বাঁয়ে মাথার ওপরে তেতলা সমান উঁচু পাথরের দেয়াল। ভিতর থেকে যদি সিংহদ্বার বন্ধ করে দেওয়া যায়, কারো সাধ্য নেই বাড়িতে ঢুকবার। সিংহদ্বারের পর একটা ঘর, দরবার ঘরের মতো। বহু স্তম্ভের মাথায় নকশা করা ছাদের কিছু অংশ এখনো বর্তমান। ভাঙা দিকটা দিয়ে চওড়া পাথরের সিঁড়ি ওপরে উঠে গিয়েছে। সিঁড়ির পাশে একসময় কাঠের রেলিং ছিল, তার চিহ্ন এখনো আছে। বসন্ত বলল, বাড়ির মালিকরা রেলিংগুলো খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। সিঁড়ি চওড়া, রেলিং না থাকলেও গড়িয়ে পড়বার আশঙ্কা নেই। দোতলায় উঠে অনেক ভাঙাচোরা দালান আর কামরা পেরিয়ে বসন্তর নিজস্ব ঘরগুলির পাত্তা পাওয়া গেল। এগুলি রীতিমতো পরিচ্ছন্ন। পাথরের দেওয়াল, কোথাও একটু চির খায়নি। গায়ে রাবণ বধের ছবি এঁকেছিল কোনো শিল্পী সেই শরণাতীত কালে। বিবর্ণ হয়ে গেলেও সে ছবির ভঙ্গি এখনো চোখে পড়ে।
তিন কড়ির মার দেখা মিলল না। সেদিনকার মতো রান্না শেষ করে দিয়ে আগেই চলে গেছে। এবেলার ভাত এবং ওবেলার রুটি সব একসঙ্গে। অপরাহ্নে সে আর আসে না এখানে। আসে না কেন? আমি প্রশ্ন করলাম। ভূতের ভয় নাকি? ভূত না ছাই, ভূত নেই। বসন্ত যেন লজ্জায় মাটিতে নুয়ে পড়ল। একটা ভূত না থাকায় বাড়িটার মর্যাদাহীন হয়েছে। এ বিরাট ভাঙা বাড়ি যে দেখবে সেই ভাববে এখানে একটা কলোনি আছে ভূতের। কিন্তু আমার দুর্ভাগ্য, এই 1 বছরের মধ্যে ভূতের টিকিও দেখিনি, যদিও বাড়িতে আমি নিছক একাই বাস করি। আমি বললাম, ভূত নেই এ কথার মানে? সেই দলপত সিংয়ের কি হলো? সে ভদ্রলোকের যখন অপঘাত মৃত্যু হয়েছিল এ বাড়িতে, তখন ভূত না হয়ে তিনি যাবেন কোথায়? বসন্তর মুখ হঠাৎ গম্ভীর হলো। সে জিভ কামড়ে বলল, কুমার বাহাদুর পুণ্যাত্মা লোক ছিলেন, একাধারে বীর এবং সৎ। অপঘাতে মৃত্যু হয়েছিল সেটা তার দোষে নয়। তিনি মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বর্গে চলে গেছেন। ভূত হয়ে পৃথিবীতে তাকে ঘুরতে হবে কেন? আমি নাছোড় বান্দা। তা তিনি না হয় স্বর্গে গেছেন, কিন্তু তাকে যারা মেরেছে তারা, বিশেষ করে সেই বেঈমান মনিহুর, তারা নিশ্চয়ই স্বর্গে যায়নি। আরে এখানে তারা কেউ মরেনি, উত্তর দেয় বসন্ত। অন্য জায়গায় মরলে বুঝি একদিন বেড়াতে আসতে পারে না এখানে? হাজার হলেও এ বাড়িটা তাদের একটা কীর্তির অকুস্থান। ভূত হয়ে একবারও কেউ এটা দেখতে আসবে না, এ কেমন কথা? আমার এই পরিহাস বসন্তর ভালো লাগছে না, আমি স্পষ্ট বুঝতে পারলাম। তবু কি নেশা আমায় পেয়ে বসেছিল, কথার ওই বিশ্রী হালকা সুর কিছুতেই আমি ত্যাগ করতে পারিনি। অবশেষে বসন্ত তিক্ত স্বরে বলে উঠল, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। সে কীর্তিমানরা এখানকার জীব ছিল না। এখান থেকে সংকেত করে তাদেরকে ডেকে আনা হয়েছিল। যতদিন আবার সংকেত না পাচ্ছে, আসবে কেন? বাহ, চমৎকার জবাব দিয়েছে বসন্ত। আমি করে হেসে উঠলাম। ভূতের কথা ছেড়ে দুজনে খেতে বসা গেল। খাবার তৈরি ছিল শুধু বসন্তের জন্য, কাজেই তার দুবেলার রসদ একবেলাতেই শেষ করে ফেলতে হলো। বসন্ত বলল, কোচ পরোয়া নেই, কলোনিতে হোটেল আছে, চা, বিস্কুট, চপ, কাটলেট, ভাত, পরোটা, তরকারি সব মিলবে। ওবেলা সেখান থেকেই খাবার আনব। খাওয়ার পর বিশ্রাম আমার অভ্যাস নেই। আমি বাড়িটা দেখতে বেরোলাম। 8 ঘন্টা পরে বসন্ত এসে যোগ দিল আমার সঙ্গে। সে অবশ্য আগেই সব তন্ন করে বহুবার দেখেছে। একবার এক ভাঙা ছাদ ধসে পড়েছিল, তাতে আরেকটু হলেই জন্মের মতো চাপা পড়তো। আমি গম্ভীর হয়ে বললাম, তুমি যে চাপা পড়ে মরনি, এটা ঠিক তো? হঠাৎ যদি বুঝতে পারি যে তুমি বসন্তের ছায়া মাত্র, বসন্তের কায়া এইখানেই কোথাও কোনো ভগ্নস্তূপের নিচে গুঁড়ো হয়ে আছে, তাতে আমি একটু আশ্চর্য হব না। বসন্ত হেসে উত্তর দিল, কিন্তু তিনুর মা আশ্চর্য হবে সে যদি বুঝতে পারে এতদিন এত ভাত আর এত রুটি সে পাকিয়েছে শুধু একটা ছায়ার উদরপূর্তির জন্য। কথা বলতে বলতে দুজনে সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। কোথাও পা দেওয়া নিরাপদ নয়। কোন ঘরের দেওয়ালে গুপ্ত দ্বার আছে, মেজের কোনখানটাতে লুকিয়ে থাকবার গোপন গহ্বর আছে, এ সব বসন্তের নখদর্পণে। হাজার রকমের বিস্ময় সে একের পর এক আমার চোখের সামনে উদ্ঘাটন করছিল। আমি ভাবছি, এই নেশাতেই মশগুল হয়ে আছে ও। এ মোহ থেকে ওকে বিচ্ছিন্ন না করলে হয়তো পাগল হয়ে যাবে শেষে। তেতলার ছাদের এক কোণে একটা সরু সিঁড়ি, সেই সিঁড়ির মাথায় ছোট্ট একখানি ঘর। বসন্ত বলল, ও ঘরে এক শিবলিঙ্গ আছে, বোধহয় বাড়ির মেয়েরা ওখানে শিব পুজো করতেন। হেঁটে হেঁটে ততক্ষণে আমি ক্লান্ত হয়ে পড়েছি। একটা মামুলি শিবলিঙ্গ দেখবার জন্য আর জীর্ণ সিঁড়ি বেয়ে ওপরে উঠবার উৎসাহ আমার হলো না। কিছুক্ষণ ছাদে বসে দম নিলাম দুজনে, তারপর নেমে এলাম নিজেদের কামরায়। অপরাহ্নে দুজনে হোটেলে গিয়ে খাবার কিনে আনলাম। বেলাবেলি ফিরে এলাম, কারণ বাড়িতে কেরোসিনের লণ্ঠন ছাড়া আর কোনো আলো নেই।
রাত্রিবেলা তার সাহায্যে রেলিংবিহীন সিঁড়ি বেয়ে ওপরে ওঠা খুব নিরাপদ নয়। সিংহদ্বারে খিলেটে দুই বন্ধু যখন দোতলায় উঠলাম তখনও সূর্য অস্ত যায়নি। খাবারগুলো ঘরে রেখে বসন্ত বলল, তেতলায় চলো, সেখানে একটা জানলা দিয়ে সূর্যাস্ত দেখা যায়। সে যে কি চমৎকার! আমি 100 দিন দেখেছি, তবু আমার দেখার স্বাদ মেটে না। বসন্তর সঙ্গে সেই তেতলার জানলায় গিয়ে বসলাম। বসন্ত প্রায়ই এখানে বসে, কাজেই ধুলো বড় নেই। সত্যি অপূর্ব দৃশ্য। খানকত খোলার ঘর মাঠে ইতস্তত ছড়ানো। বসন্ত বলল, তারই একটাতে 3 কড়ির মা বাস করে। সেই কুড়েখানার প্রায় 100 হাত পিছনে এক প্রাচীন বটগাছ, তার পিছনে একটা ঝিল। সেই ঝিলের জলে অস্ত সূর্যের রক্তরশ্মি ছড়িয়ে পড়েছে, যেন এক ঝলক গোলা আবিরের মতো। আকাশ আর পৃথিবীতে একটানা লাল রঙের সমারোহ। বুড়ো বটের ডালে এই শীতের দিনে পাতার বাহুল্য বিশেষ ছিল না। ন্যাড়া ডালগুলোকে মনে হচ্ছে যেন লালের পটভূমিতে সরু মোটা কতগুলি আঁকা বাঁকা কালির আঁচড়। দুজনে বসে আছি পশ্চিম আকাশের পানে তাকিয়ে। হঠাৎ একখানা পা তুলে দিলাম সেই বেদির ওপরে। পায়ের শব্দটা জোরেই হলো, আর সেই শব্দ শুনে আমরা দুজনেই উৎকণ্ঠ হয়ে উঠলাম। ফাঁপা জায়গায় আঘাত করলে যেরকম শব্দ হয়, এ শব্দ সেই রকম। আমি সকৌতুকে বললাম, বাড়িটার কোথায় যে কত গর্ত আর সুড়ঙ্গ আছে তুমিও তো এতদিনে আবিষ্কার করতে পারোনি। এখানটা তো কিছু আছে নিশ্চয়ই। বসন্ত বিনা বাক্য ব্যয়ে নিচের থেকে শাবল নিয়ে এলো, আর বিনা বাক্য ব্যয়ে আমি তাই দিয়ে আঘাত করতে লাগলাম জানলার নিচেকার ফাঁপা জায়গাটিতে। দুটুকরো পাথর খুলে একটা অগভীর গর্ত দেখা গেল। সেই শাবলখানায় আমি নামিয়ে দিলাম ওর ভিতরে। খানিকটা নাড়াচাড়া করতে কি একটা বস্তু যেন জড়িয়ে গেল সেই শাবলের মাথায়। আমি সেটা টেনে তুললাম শাবল সমেত। একখানা কাপড়, রংটা ধোঁয়াটে, বেশি লম্বা নয়, হাত 5 হবে। বসন্তের মুখে ভ্রুকুটি। আমি মনে মনে হাসলাম। ও হিংসায় ফেটে পড়ছে। ওর বাড়িতে এসে আমি একটা গোপন রহস্য আবিষ্কার করে বসলাম। এ 1 বছরে যার সন্ধানও পাইনি। এ পরাজয় হজম করতে পারছে না যেন। কাপড়খানা জানলার বাইরে ধরে ভালো করে ঝাড়তে লাগলাম। ধুলো তাতে আছে, কিন্তু সে ধুলো ঝাড়লে যাবার নয়, তা আমি জানি। অন্তত 100 বছরের পুরনো ধুলো। ও কি আর করছো কি তুমি? হঠাৎ আহত বুলডগের মতো একটা ক্রুদ্ধ গর্জন করে বসন্ত হাত বাড়িয়ে চাদরখানা আমার হাত থেকে কেড়ে নিল। হ্যাঁ? বিস্ময়ে হতবাক হয়ে আমি ওর পানে তাকাই। আরে এ যে সেই কাপড় যা দিয়ে পাপিষ্ঠ মণিহুর সেদিন ইংরেজের চরকে সংকেত করেছিল। এই বলে সে সভয়ে তাকাতে লাগলো ওই ন্যাড়া বটগাছটার দিকে, যেন ওর আঁকা বাঁকা ডালের আড়ালে সে কোনো লুকায়িত চরের সাদা মুখ দেখতে পেয়েছে। কথাটা আমারও মনে লাগলো। খুব সম্ভব এটা সেই কাপড়, আর খুব সম্ভব এই জানলা দিয়েই মণিহুর ওই বট গাছের দিকে সংকেত করেছিল। কিন্তু তা যদি হয়, তাতে বসন্তর এমন বিচলিত হবার কি আছে? বুঝতে না পেরে আমি ফ্যাল করে ওর দিকে তাকিয়াছি দেখে সে রেগে উঠল ভয়ানক। জানলাটা বন্ধ করে দিয়ে কালো কাপড়খানা তার নিজস্ব গর্তের ভিতরে নিক্ষেপ করলো তক্ষণি। তারপর পাথর দিয়ে গর্ত বন্ধ করতে করতে সে গজরাতে লাগলো, আস্ত বোকা! ও সংকেতে কি অনর্থই না ঘটেছিল সেদিন, আজ আবার তেমন কিছু যদি হয়। আমি আকাশ থেকে পড়লাম। আজ আবার অনর্থ? কী রকম অনর্থ?
কে ঘটাবে অনর্থ? কেন ঘটাবে? ঝড়ের বেগে প্রশ্নের পর প্রশ্ন করি আমি। উত্তর দেওয়ার আগে সে আমার হাত ধরে টেনে নামিয়ে নিয়ে এলো দোতলায়, নিজের ঘরে। তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। ম্লান গোধূলির আলোয় সিংহদ্বারের দিকে তাকিয়ে সে মৃদু কণ্ঠে বলল, ওই দৌড় খুলে আমরা পালাই, চলো। হ্যাঁ, এখনো সময় আছে। তারা আসবার আগে আমরা পালিয়ে যেতে পারবো। হোটেলে একটা রাত্রির মতো আশ্রয় পেতে পারবো। চলো, এখনই চলো। এরপর তারা এসে পড়বে হয়তো। কারা? কারা এসে পড়বে? আমি কিছু বুঝতে না পেরে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম। কিছু বুঝতে পারছিলাম না, কেবল এইটুকু ছাড়া যে অভাগা বসন্ত পাগল হয়ে গেছে। আমার প্রশ্ন শুনে বসন্ত আমার দিকে স্থির দৃষ্টিতে চাইল। আমিও ভালো করে তাকিয়ে দেখলাম তার দিকে। না, তার চোখে পাগলামির কোনো আভাস নেই। তবে এসব কি বলছে ও? বসন্ত বলল, কারা এসে পড়বে বুঝছো না? সেদিন যারা এসেছিল, মনে করছো তারা আর নেই? পাগল, তারা মরেছে বটে, কিন্তু তাদের হিংসা মরেনি। পাপ দীর্ঘজীবী, রক্তের তৃষ্ণা একবার জাগলে সহজে তা মেটে না। একটা দলপত সিংয়ের রক্ত পান করে সেই 200 গোড়া সৈনিকের রক্ত পিপাসা চিরদিনের মতো ঠান্ডা হয়ে গিয়েছে ভেবো না। তারা আবার একটা সংকেত পাবার প্রত্যাশায় আছে এই প্রায় 100 বছর ধরে। সে সংকেত আজ তারা পেয়েছে, সেই একই জানলা থেকে, সেই একই কালো কাপড়ের সংকেত। আজ তারা আসবে, ঠিক যেভাবে সেদিন এসেছিল। আমি রীতিমতো ভয়ার্ত হয়ে পড়লাম। সে শুধু ওর ভয়ের ছোঁয়াচ লেগে। পরক্ষণেই জোর করে হেসে উঠলাম। কি বলছো বসন্ত? কিসের সংকেত আর কিসের রক্ত পিপাসা? যত আজগুবি কথা ভেবে ভেবে এই 1 বছর ধরে তুমি নিজের মাথায় মাথা খেয়েছো। চলো, খেতে বসা যাক। খেয়ে লম্বা ঘুম, তারপর সকালে তোমায় নিয়ে বাংলা মুল্লুকে ফিরে যাচ্ছি আমি। ফিরে যেতে চাইলেই ওরা তোমায় যেতে দেবে ভেবেছ? হেসে তুমি উড়িয়ে দিলে আমার কথা। বেশ, তুমি যদি মরতে রাজি থাকো, আমিও আছি, দেখি কি হয়। দুজনে গিয়ে খেতে বসলাম। কেরোসিনের আলো জ্বলছে মিটমিট করে। চারিদিকে থমথমে গুমট, বাতাসের আভাস নেই কোথাও। জানলা খোলা আছে, কিন্তু কলোনিতে একটাও আলো জ্বলেনি এখনো। ওখানে বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে বিজলি বাতি আছে দেখে এসেছি। ওদিককার লাইন ফিউজ হয়ে গেল নাকি? মনের ভাব ভাষায় প্রকাশ করা মাত্র বসন্ত তিক্ত হাসি হেসে বলল, তুমি তা এতক্ষণে লক্ষ্য করলে, আমি বহুক্ষণ আগেই দেখেছি। আলো দেখা যাচ্ছে না, রোজ যায়, আজ দেখা যাচ্ছে না। ফিউজ হয়নি, বাড়িতে বাড়িতে 100 আলো জ্বলছে ওখানে। শুধু আলোর কথা ভাবছো তুমি? আমি ভাবছি গ্রামোফোন রেডিওর গানের কথা। রোজ প্রতি বাড়ি থেকে তার আওয়াজ পাই, আজ পাচ্ছি না। এসবের মানে বাইরের পৃথিবী থেকে এ বাড়িটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন করে দিয়েছে ওরা। ওই বাইরে দেখছো জমাট অন্ধকারের দেওয়াল? ও অন্ধকারে পৃথিবী নয়, প্রেত লোকের। আমি চকিতে স্তব্ধ হয়ে বসে থেকে লাফিয়ে উঠলাম। বসন্তর হাত ধরে তাকে তুলে বললাম, চলো, আমরা এখনই বেরিয়ে যাব। তুমি যা বলেছিলে, হোটেলে রাত কাটাবো আজ। তোমার এসব আজগুবি কথায় আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি যেরকম ভয় পেয়েছো তাতে এখানে তোমাকে আর 1 মুহূর্ত থাকতে দেওয়া উচিত হবে না। চলো। আমার সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বসন্ত বলল, চলো, কিন্তু বেশি দূর যেতে হবে না। ওরা এসে গিয়েছে, বাড়িটা ওরা ঘিরে বসে আছে। এখন বাইরে যাওয়া মানে ওদের মুখে ঝাঁপিয়ে পড়া। অবশ্য তাতে কিছু আর যায় আসে না, মরতে যখন হবেই 2 মিনিট আগে
না হয় 2 মিনিট পরে। এতক্ষণে আমারও যেন ধারণা হলো যে অনৈসর্গিক একটা কিছু ঘটতে চলেছে। রক্তের গন্ধ পাচ্ছি চারিদিকে, বাতাস বইছে না, কিন্তু একটা শিরশির আওয়াজ কানের কাছে। কারা যেন ফিসফিস করে কথা কইছে ঠিক আমার পাশে দাঁড়িয়ে। একটা অশুভ প্রভাব বিশাল পাষাণপুরীকে গিলে ধরেছে যেন। এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে। সিঁড়ির ওপরে লণ্ঠন রেখে হাতড়ে হাতড়ে নিচে নেমে গেলাম। দরবার হল পেরিয়ে সিংহদ্বারে এসে পড়লাম। ভগবানকে ডেকে আগল খুলে ফেললাম এক টানে। কর্কশ আওয়াজ তুলে ভারী কাঠের পাল্লা পিছনে সরে এলো। দরজা খোলা, এবার এগিয়ে গেলেই হয়। কিন্তু তা হয় না। এগিয়ে যেতে চাইলেই যাওয়া যায় না। সেই যে অন্ধকারের দেওয়াল, সেটা সত্যি নিরেট তা কে জানত? এক পা অগ্রসর হলেই সেই দেওয়ালে ধাক্কা খাচ্ছে, ঠিক যেন একটা কালো পাহাড় আমাদের পথ আটকে দাঁড়িয়ে। বসন্ত চুপি চুপি বলল, দেখছো, যাওয়ার পথ নেই। হৃৎপিণ্ড ধুক ধুক করছে কিনা ভালো বুঝতে পারলাম না। হঠাৎ সে বিষয়ে যখন আশ্বস্ত হলাম, তখন একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম সেই অন্ধকার প্রাচীরের দিকে। প্রাণপণ চেষ্টা করতে লাগলাম ওর মর্মস্থল ভেদ করে পর পারের দৃষ্টি প্রেরণ করবার জন্য, কিন্তু না। যেমন করে ধাক্কা খেয়ে আমাদের দেহ ফিরে এসেছিল, ঠিক সেইভাবে ধাক্কা খেয়ে দৃষ্টিও পিছনে পিছিয়ে আসতে লাগলো। কি করব ভেবে ঠিক করতে না পেরে হতভম্বের মতো তাকিয়ে আছি ওই আধার প্রাচীরের দিকে। এমন সময় হঠাৎ আলো জ্বলে উঠল এখানে সেখানে, মশালের আলো। সে আলোর রংটা নীলচে। আলোর সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে। সে আলোয় ঝকমক করে উঠছে শত শত ইস্পাতের ফলা। ওগুলো তলোয়ার না কিরিচ নাকি বর্ষা? অস্ত্রের পিছনে সাদা সাদা মুখও যেন অস্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো। হঠাৎ পুরুষ কণ্ঠে ইংরেজি শব্দ কানে এলো। সেই আধো আলো অন্ধকারের নীরের দেওয়াল হঠাৎ যেন জ্বলে উঠে আমাদের দিকে এগিয়ে আসতে চায়। আমি বসন্তের হাত ধরে সিংহদ্বারের এপিঠে পিছিয়ে এসে বিদ্যুতের মতো ক্ষিপ্র হস্তে দ্বারে অর্গল এঁটে দিলাম। আর সেই মুহূর্তে ও পিঠে যেন হাজারটা দানব একসঙ্গে চিৎকার করে উঠল দারুণ আক্রোশে। ছুট ছুট, দরবার পেরিয়ে সিঁড়ি পেয়ে দোতলা, কিন্তু কিন্তু ঘর কোথায়? সিংহ দরজায় প্রচণ্ড আঘাত পড়ছে, যেন 10টা হাতি ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ছে ওর। এ আক্রমণ সহ্য করে শতাব্দীর পুরাতন কাঠের দরজা কতক্ষণ খাড়া থাকবে? প্রলয়, কোলাহল চারিদিকে, ইংরেজি ভাষায় নারকীয় তর্জন। মারো, কাটো, ফাঁসি দাও বিদ্রোহীকে, আগুনে পোড়া বাচ্চাতে, মেয়েদের ধরে পাখি করে নিয়ে চলো। নানা রকম চিৎকার আর শাসানি। ওই 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 ভাঙল সিংহদা, আর উপায় নেই, এবার মৃত্যু। বসন্ত আমার হাত ধরে তেতলার দিকে ছুটল। জিজ্ঞাসা করলাম, কোথায়? হতাশ কণ্ঠে সে উত্তর দিল, কোথায় আর? চলো তেতলার ছাদে, যতক্ষণ বাঁচি চেষ্টা করতে হবে, যদি সেখানে না যায়। কেন যাবে না? ওই যে দোতলার সিঁড়িতে ডুব ডুব পায়ের শব্দ। তেতলা, যাওয়ার জায়গা নেই। আমি বললাম,
এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ি, চলো। ভূতের হাতে মরার চেয়ে আত্মহত্যা ভালো। বসন্ত বলল, ওই সিঁড়ির মাথার ঘরটায় উঠি চল। লাভ যদি দিতে হয় ওই ঘর থেকে দিতে পারবো, ওখানে একটা জানলা আছে। যখন সে ঘরে উঠলাম তখন সিঁড়িতে 100 পায়ের শব্দ। আশ্চর্য, তবু জীর্ণ সিঁড়ি ভেঙে পড়ছে না। ঘরের অন্ধকারে তবু কি জানি কিসের আলো শিবলিঙ্গের ওপর পড়ল। বসন্ত আর আমি একসঙ্গে সেই দেবতার পায়ে আছাড় খেয়ে পড়লাম। মহাদেব, রক্ষা করো, রক্ষা করো মহাদেব। তারপর দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম বোধহয়। যখন জ্ঞান হলো তখন প্রভাতের রৌদ্র এসে পড়েছে আমাদের মাথায়। দুজন দুজনের মুখের দিকে তাকাই। স্বপ্ন? না, স্বপ্ন নয়। সমস্ত বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এক রাত্রে। দরজা জানলা উপড়ানো। আমাদের খাট বিছানা পরিখার জলে ভিজে ছপছপ করছে। সবচেয়ে সর্বনাশ, মটরখানি চূর্ণ বিচূর্ণ। নিচে থেকে হাত জোর করে শিবলিঙ্গকে প্রণাম জানিয়ে আমরা দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। মহাদেবের কৃপায় খুব জোর বেঁচে গেছি। শুনছিলেন সংকেত, রচনা শ্রী নীরজ চন্দ্র মজুমদার, গল্প পাঠে নীল। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।